গল্প অপরিচিত কিন্তু চেনা। লেখিকা ইচ্ছে রহমান। ঢাকার ব্যস্ত একটি সন্ধ্যা। চারপাশে গাড়ির হর্ন, মানুষের হেঁটে চলা, বাতাসে ধুলো আর ক্লান্তি। এমন এক সন্ধ্যায় রায় ছুটে চলেছে বিশ্ববিদ্যালয় থেকে বাসার দিকে, মাথা নিচু করে, কানে ইয়ারফোন গুঁজে। হঠাৎ দেখে চলবেন না, এক চিৎকার, সঙ্গে এক অচেনা গলার রাগ। রায়ের চোখ তুলে তাকায়। ছেলেটা মাঝারি উচ্চতার, চোখে গম্ভীরতা, আর ঠোঁটে একরকম বিরক্তি। হাতে কফির কাপ, যার অর্ধেক ছিটকে পড়েছে তার শার্টে। রায়া একটু থতমত খায়। সরি, আমি খেয়াল করিনি। আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, কিন্তু আমার শার্টটা ঠিক নেই। ছেলেটা কড়া স্বরে বলল। রায়া ব্যাগ থেকে টিস্যু বের করে এগিয়ে দেয়। আমি দুঃখিত। এটা নিয়ে মুছুন। আমি সত্যিই। আপনার দুঃখে আমার শার্ট তো আর শুকাবে না। সে দাঁত চেপে বলল। এই ঘটনার মধ্যেই কিছু একটা অদ্ভুত অনুভব করে রায়া। এই ছেলেটার চোখে যেন কোথাও একটা চেনা ছায়া আছে। কিন্তু কোথা থেকে? তখনও তারা কেউ জানতো না, ভাগ্য তাদের এক অদ্ভুত সম্পর্কে বাঁধতে যাচ্ছে। রায়া বাসে বসে আছে, জানালার পাশে। বাইরে রাস্তার আলো আধারিতে চোখ আটকে গেলেও মনটা এখনো আটকে আছে ওই ছেলেটার চোখে। কে ছিল সে? অচেনা অথচ কোথাও যেন অদ্ভুত রকম চেনা। আচ্ছা, সে কি আমাদের ডিপার্টমেন্টের কেউ হতে পারে? নিজের মনেই ভাবল রা। না, এমন মুখ তো কোনোদিনও চোখে পড়েনি। কিন্তু সেই চোখ দুটি যেন এককালের পরিচিতের মতো, হয়তো পুরনো কোনো স্মৃতি, হয়তো ভুল। পরদিন ইউনিভার্সিটিতে বন্ধু নিশাত এসে বলল, শোন, কাল সন্ধ্যায় সিনেট ভবনের সামনে এক চমৎকার ঘটনা ঘটেছে। এক মেয়ে এক ছেলেকে কফি গায়ে ফেলে দিয়েছে। নিশাত হেসে বলল, ছেলেটা নাকি তেড়ে আসে, আর মেয়েটা থতমত খায়। রায়া চমকে গেল। কি বললি? তুই শুনিস নাই? নিশাত জোরে হেসে বলল, আমার মনে হচ্ছে ছেলেটা ডিপার্টমেন্টের নতুন লেকচারার। নাম নাকি আরিশ রহমান। কয়েকদিন হলো জয়েন করেছে। আরিশ রহমান। রায়ের বুকের ভিতর কেঁপে উঠল। লেকচারার? সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। সে যাকে কাল ধাক্কা দিয়েছিল, সে এখন তার শিক্ষক। ঠিক তখনই ক্লাসে ঢুকলেন একজন, গা ছুঁয়ে যাওয়া পারফিউম, কালো শার্ট, চোখে সেই একই চাহনি। গুড মর্নিং, এভরিওয়ান। আই এম আরিশ রহমান। I'll be taking your literary theory class. রায়ের নিঃশ্বাস আটকে এলো। এই শুরু এক অদ্ভুত, টানাপোড়েনময় সম্পর্কের, যেখানে অতীত জড়িয়ে আছে ভবিষ্যৎও। রায়ের চোখে ঝাপসা লাগে, যেন ক্লাসরুমটা কুয়াশার ভেতর ঢুকে পড়েছে হঠাৎ। সে ব্লিঙ্ক করে কয়েকবার, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ বদলায় না। এই সেই ছেলে যার সাথে সে ধাক্কা খেয়েছিল। হ্যালো স্টুডেন্টস, হি ইজ আরিশ রহমান। তোমাদের নতুন লেকচারার, প্রধান শিক্ষক পরিচয় করিয়ে দিলেন। বাকিটা না হয় তোমরাই পরিচিত হয়ে নাও, আমি আসছি, বলেই তিনি প্রস্থান করলেন। গলায় হালকা দাড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা, কালো শার্ট, মাথার চুল জেল দিয়ে সেট করা সুদর্শন আরিশ রহমান এক নজর পুরো ক্লাসরুমে একবার চোখ বুলাল। তার চোখে তখন ছিল কিছু অন্যরকম। একে একে সবার সাথে পরিচিত হয়ে লেকচার শুরু করলো আরিশ। তার চোখে ছিল অভিজ্ঞতা, কিন্তু কণ্ঠে এক ধরনের কোমলতা, যা একসাথে মুগ্ধ করে আর অস্থির করে তোলে রাগে। আরিশ ক্লাস শেষে রুম থেকে বেরিয়ে যেতে থাকে, তার যাওয়ার দিকে তাকিয়ে আছে রায়া। হঠাৎ দাঁড়িয়ে যায় আরিশ, হালকা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়।
আর সাথে সাথেই চোখাচোখি হয়ে যায় রায়ের সাথে, থমথমে খেয়ে যায়। রায় তাড়াতাড়ি তার চোখ নামিয়ে নেয়, যা দেখে আরিশের ঠোঁটের কোণে খেলে যায় বাঁকা হাসি। সে প্রস্থান করে সেখান থেকে। ক্লাস শেষে রায়া উঠে চলে যাবার সময় নিশাত বলল, রায়া। রায়া তাকায় নিশাতের দিকে। রাস্তার মোড়ে যে দোকানটা আছে না, সেখান থেকে চল, ফুসকা খেয়ে তারপর বাড়ি যাব। নিশাতের কণ্ঠে চঞ্চলতা। আজকে না প্লিজ, কালকে খাবো। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার উপর আমার শরীরটা ভালো লাগছে না। রায়ের নিষ্প্রাণ জবাব। নিশাত তাকায় রায়ের দিকে, মুখটা কেমন মলিন হয়ে আছে ময়টার। নতুন লেকচারারের কথা শোনার পর থেকেই এমন হয়ে আছে। আচ্ছা রায়া, বলতো তুই নতুন স্যারকে দেখার পর থেকেই এমন মনমরা হয়ে আছিস কেন? কিছু কি হয়েছে? হকচকিয়ে যায় রায়া এই প্রশ্নটা শুনে। কি লুকাবো, তেমন কিছুই না। শরীরটা ভালো লাগছে না, তাই এমন দেখাচ্ছে। তার কণ্ঠে দ্বিধা। আচ্ছা ঠিক আছে, চল বাসায় যাই। কালকে কিন্তু যাব দোকানটায় ফুসকা খেতে। মানা করবি না কিন্তু। রায় ছোট্ট করে জবাব দিল। আচ্ছা। বাড়ির পথে রওনা দিল তারা। নিশাতের বাড়ি আর রায়ার বাড়ি এক এলাকায়, তারা ছোটবেলার থেকে বন্ধ। তাছাড়া নিশাতের বাবা ও রায়ের বাবা একই স্কুলে পড়ায়, সেই সুবাদে তারাও বন্ধু। বাড়িতে ঢুকে রায়া দেখতে পেল তার মা মিনারা বেগম রান্নাঘরে চা তৈরি করছেন। তার বাবা রফিক হাসান, যিনি পেশায় একজন শিক্ষক, চেয়ারে বসে আছে হাতে খবরের কাগজ নিয়ে। তিনি রাকে দেখেই মুচকি হাসি দিয়ে হাতের ইশারায় গেছে ডাকলেন। রাও হেসে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল বাবাকে। বাবা তার কাছে সবচেয়ে প্রিয়, তার বাবাও তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। রারা তিন ভাই বোন। তার বড় বোন রিশাদ, যার বিয়ে হয়ে গেছে এবং 4 বছরের একটা ছেলে বাচ্চা আছে। রায়ের ছোট একটা ভাই আছে রোহান, সে এখন ক্লাস 9-এ পড়ে। রায়া যখন তার মার গর্ভে ছিল, তখন হঠাৎ একদিন তার মা মিনারা বেগম সিঁড়ি থেকে পড়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ডেলিভারি ডেটের 2 মাস আগেই অপারেশন করতে হয়। ডাক্তাররা বলেছিল বাচ্চা নাও বাঁচতে পারে। আপনারা সব ধরনের খবর শোনার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। একথা শোনার পর রফিক হাসান কান্নায় ভেঙে পড়ে। তার স্ত্রী, যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল, তার ঔরসজাত সন্তান, যার জীবন শুরু হওয়ার আগেই মৃত্যুর মুখে। সে কি করে নিজেকে ঠিক রাখবে? তিনি মনে মনে দোয়া করছিল যাতে কিছু একটা অসাধারণ হয়, একটা মিরাক্কেল ঘটে। তারপর সত্যিই মিরাক্কেল ঘটে, ওনার দোয়া কবুল হয়। মা ও সন্তান উভয়ে বেঁচে যায়। কিন্তু বাচ্চাটা দুর্বল হয়ে জন্মায়, তাই তার বিশেষ খেয়াল রাখার কথা বলে ডাক্তার। সেখান থেকেই রফিক সাহেব আগলে রাখে রাকে। রায়ের মা, বোন, বাবা সবাই তার বিশেষ খেয়াল রাখে ও ভালোবাসে। কেমন কাটলো আম্মা জান আজকে আপনার দিন? তার বাবার কণ্ঠে কোমলতা। আম্মাজান, এই ডাকটা তার বাবুর মুখ থেকে যতবার শুনে ততবারই অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাটলো আব্বাজান। আপনার দিনটা কেমন কাটলো? রায়ের ঠোঁট মিষ্টি হাসি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কেটেছে। আমার আম্মা জানকে দেখে বাকি দিনটা আরো ভালো কাটবে আশা করি। মুচকি হেসে বলেন তিনি। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? রুমে গিয়ে গোসল সেরে তাড়াতাড়ি নিচে আয় খেতে। মিনারা বেগমের কণ্ঠে তাড়াহুড়ো। যাচ্ছি বলে নিজের রুমে যায় রায়া। তার সকল অস্থিরতা কাটাতে গোসলটা বড্ড প্রয়োজন। অপরদিকে আরিশ ব্ল্যাক কফির মগটা হাতে নিয়ে বসে আছে নিজের রুমে। মাথাটা ব্যথা করছে, তার আজকে প্রথম দিন ছিল ভার্সিটির লেকচারার হিসেবে জয়েন করার। সবার সাথে পরিচিত হওয়া,
ক্লাস নেওয়া সব মিলিয়ে একটু চাপ পড়েছে তার উপর। বাবা মা এবং বড় বোন নিয়ে তার পরিবার। বড় বোনের বিয়ে হয়ে গেছে, 2 বছরের একটা ছেলে বাচ্চাও আছে। তার বাবা আরিফুর রহমান পেশায় ছিল মেজর। তিনি এখন রিটায়ার করেছেন। নিজের রুমে ডিবানে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আরিশ। মস্তিষ্কে চলছে গভীর ভাবনা। রায়া, রায়া, রায়া। রায়া হাসান, কোথায় পালাবে তুমি? এখন আর পালানোর সুযোগ যে নেই। সেই সুযোগ আর দিব না তোমাকে আমি। তার বিড়বিড়িয়ে বলা কণ্ঠের স্বর, ঠোঁটে বাঁকা হাসি। চোখের সামনে ভেসে উঠল আবছা কিছু দৃশ্য। মেঘলা আকাশ, অশান্ত পরিবেশ, চারিদিকে ঝড় ও বজ্রপাতের আওয়াজ, ভীত 2 চোখ, ভয়ে কাঁপতে থাকা এক জোড়া গোলাপি ওষ্ঠ। এরপর আরিশ হঠাৎ চোখ মেলে তাকায় বিড়বিড়িয়ে বলে, আমি প্রতিদিন তোমায় খুঁজি। খুঁজে চলি এক অদ্ভুত নীরবতায়। তাদের গল্প এখনো শেষ হয়নি। কেননা যেসব গল্প সত্যি হয়, সেগুলোর কোনো সহজ উপসংহার থাকে না। শুধু থাকে অবিরাম প্রতিধ্বনি আর একসাথে লেখা প্রতিটি পৃষ্ঠা। সকাল 8টা, রায়া এখন রেডি হচ্ছে ভার্সিটির জন্য। ঠিক তখনই নিচ থেকে তার ডাক পড়ল খাবার খাওয়ার জন্য। রায়া তাড়াতাড়ি নিচে নামলো। তাড়াতাড়ি খেতে বসো, নয়তো আর আজ খাওয়া হবে না, মিনারা বেগম বললেন। বাবা কোথায় মা? খেতে আসেনি কেন এখনো? বাবা কি স্কুলে চলে গেছে? ঠিক তখনই নিজের রুম থেকে তৈরি হয়ে বেরিয়ে আসে রফিক হাসান। এই তো আম্মা জান, আমি এসে গেছি। রায়া মুচকি হাসল তার বাবাকে দেখে। মিনারা বেগম তাড়া দিল তাদের খেতে বসার জন্য। ভাই কোথায় মা? খেতে আসলো না যে, স্কুলে যাবে না? খেতে খেতে জিজ্ঞেস করলো রায়া। ও তো সেই কখন বেরিয়ে গেছে না খেয়ে, কোচিং আছে ওর। পানির গ্লাস রফিক সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে বলল মিনারা বেগম। রায়ের ঠোঁট দুটো গোল করে ও উচ্চারণ করল। খাবার শেষে বাবা মার থেকে বিদায় নিয়ে ভার্সিটির জন্য রওনা দিল সে। রফিক সাহেবেরও খাওয়া শেষ, সহধর্মিনী ললাটে ওষ্ঠ ছুঁয়ে রওনা করল নিজের গন্তব্যে। ভার্সিটির মাঠে পা রাখার সাথে সাথে এক দুরন্তর মেয়ে ট্রেনের গতিতে জড়িয়ে ধরার আগে। ভারসাম্য বজায় রাখতে না পেরে দুজনই ধপাস করে পড়ল। তাদের এই ঘটনা দেখে অনেকেই দাঁড়িয়ে পড়ল, কেউ কেউ হাসছে তাদের কাণ্ড দেখে। ঠিক তখনই ভেসে এলো গম্ভীর এক পুরুষালী কণ্ঠের স্বর। মাঠের মাঝখানে তোমরা এমন ঝটলা পাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? আরিশকে দেখে এক সাইড হয়ে দাঁড়ালো সবাই। তখনই দেখতে পায় নিশাত ও রা একে অপরের উপর পড়ে রয়েছে। সে কিছুটা অবাক হয়। আরিশকে দেখে নিশাত তাড়াতাড়ি উঠে দাঁড়ায় এবং রায়াকে দাঁড় করায় টেনে। আসলে স্যার, দৌড়ে এসে রাকে ধরতে গিয়ে পড়ে গেছি, নিশাতের কণ্ঠে ভয়। আরিশ এক পলক রায়ের দিকে তাকালো যে কিনা লজ্জায় মাটির দিকে তাকিয়ে আছে। এরপর দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলল, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? নিজেদের ক্লাসে যাও। সবাই ক্লাসের পথে রওনা দিল। তোমাদের কি আলাদাভাবে দাওয়াত দিতে হবে? ক্লাসে যাওয়ার জন্য কটমট করে বলল আরিশ। যাচ্ছি বলে হাঁটা দিল তারা ক্লাসের উদ্দেশ্য। হাঁটতে হাঁটতে একবার পেছনে ফিরে তাকায় রায়া। তাকাতেই চোখাচোখি হয় আরিশের সাথে যে কিনা তাদের প্রস্থানের দিকে তাকিয়েছিল আগে থেকেই। রায়া তাড়াতাড়ি ক্লাসে ঢুকে। ক্লাসে বসে নিশাত বারবার মাফ চাইতে থাকে তার ঘটানো ঘটনার জন্য। সে বলল, রায়া, মেরি জান, শোন, রাগ করছিস কেন? বললাম তো সরি। আর রাগ করে না, আমার আমার কাক পাখি। রায়া কটমট করে তাকালো। কাক পাখি থেকে কাক পাখি বলল, আর কিছু খেজে পেল না বলার জন্য। রাগ ভাঙানোর কি ছিরি?
তুই এই বুদ্ধি নিয়ে প্রেম করিস কিভাবে রে? রায়ের কণ্ঠে স্পষ্ট রাগ। আসলে জান, আমি প্রেম করি না তো। প্রেমে আমাকে দিয়ে করাই নিশাতের তৎক্ষণাৎ জবাব। তাই বলে কাক বলে ডাকবি? ভালো কিছু ছিল না ডাকার? রায়ের প্রশ্ন। আশ্চর্য, কাক কি খারাপ কিছু নাকি? কাকের কত উপকারিতা আছে তুই জানিস? রাস্তার ময়লা আবর্জনা, হাগা মুতা খেয়ে ঝাড়ুদারে কাজ করে। তুই যেমন আমার বন্ধু, কাকও আমাদের পরিবেশের জন্য বন্ধ। তাই বন্ধু সমান কাক, এটা প্রমাণিত। তাই তুই কোনোভাবে কাককে অপমান করতে পারিস না। কাক সমাজ তোর এই অপমান মেনে নিবে না। নিশাতের যুক্তি শুনে রায়া হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। কোন কথা থেকে কোথায় চলে গেল এই মেয়ে? মুখ তো না যেন ট্রেন গাড়ি, একবার ছুটলে আর থামতে চায় না। রায়ের খুব করে ইচ্ছে হলো নিশাতকে হিরো আলমের সাথে বিয়ে দিতে। বিয়ের পর যখন কাকের মতো কণ্ঠ নিয়ে গান নিয়ে কান ঝালাপালা করে দিবে, জীবিত অবস্থায় যখন নিজের কানের অকাল মৃত্যু দেখবে, তখন বুঝবে কাকের উপকারিতা কত প্রকার ও কি কি। এরই মাঝে ক্লাসে ঢুকলো আরিশ। ক্লাসরুমের গুঞ্জন বন্ধ হলো। ভাটা পড়ল নিশাত আর রায়ের কথোপকথনে। সবাই জীববিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার বের করো, শোনা গেল আরিশের কণ্ঠস্বর। রায়ের ভিতর কেমন জানি অনুভূতি হলো, আরিশকে দেখলেই তার এমনটা হচ্ছে। কেন হচ্ছে সে জানে না। কি রে, তুই এমন হ্যাং মেরে বসে আছিস কেন বলতো? আমি খেয়াল করেছি তুই যখনই স্যারকে দেখিস কেমন যেন করিস। ঘটনা কি বলতো? রায়ের প্রশ্ন। জানি না তো, ওনাকে দেখলেই মনে হয় কোথায় যেন দেখেছি। ওই চোখ দুটো আমার বড্ড চেনা লাগে। রায়ার আনমনা জবাব। বাই এনি চান্স তুই কি স্যারের প্রেমে পড়ে গেলি নাকি রে রায়া? অবশেষে তোর সিঙ্গেল জীবনের অবসান ঘটলো, বল। আমি অনেক খুশি হয়েছি। আরিশ স্যারকে কিন্তু দুলাভাই হিসেবে অনেক পছন্দ। রায়ের কণ্ঠে উপচে পড়ছে খুশি। চুপ করবি তুই বইন। কিসের প্রেম আর কিসেরই বা দুলাভাই? কই থেকে কই চলে গেলি তুই? রায়ের কণ্ঠে হতাশা। হঠাৎ এই যে, লাস্ট বেঞ্চের আগের বেঞ্চ। রায়া হাসান, কি কথা বলছো তুমি? এটা কি কথা বলার জায়গা? দাঁড়াও তুমি। আরিশের মুখে নিজের নামটা শুনে হকচকিয়ে যায় রায়া। উঠে দাঁড়ায় নিজের জায়গা থেকে। চারিদিকে তাকিয়ে দেখলো সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে। সারা ক্লাস আজকে দাঁড়িয়ে থাকবে তুমি? আরিশ বলল। ওর কোনো দোষ নেই স্যার। ও আর বলতে পারল না। নিশাত মাঝপথে থামিয়ে দিল আরিশ তাকে। তোমাকে বলেছি কিছু বলতে? তুমি চুপচাপ থাকো। আরিশের কণ্ঠ। তারপর রায়ের দিকে তাকিয়ে বলল, তুমি দাঁড়িয়ে থাকো। নিশাত ঠোঁট উল্টে অসহায় চোখে তাকালো রায়ের দিকে। তার জন্য রায়া বারবার ঝামেলায় পড়ছে। সারাটা ক্লাস দাঁড়িয়ে থাকলো রায়া। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে তার। জন্মের পর থেকেই অসুস্থতার জন্য বিশেষ খেয়াল রাখে ওর পরিবার। অল্পেই সে অসুস্থ হয় পরব। এতক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে পা ফুলে উঠেছে তার। দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ছে। মনে মনে প্রার্থনা করতে থাকে যাতে ক্লাসের সময়টা শেষ হয়ে যায়। ঠিক 5 মিনিট পর ক্লাস শেষ হলো। আরিশ দেখলো রায়ার মুখটা মলিন হয়ে গেছে। এবার বসতে পারো তুমি। নেক্সট টাইম থেকে যাতে আমার ক্লাসে কথা বলতে না দেখি। রায়া তাকালো না আরিশের দিকে, চুপচাপ বসে গেল। বসার পর অনুভব করলো পা ব্যথা ক্রমাগত বাড়ছে। আরিশ বেরিয়ে গেল ক্লাস থেকে। আজকে আর কোনো ক্লাস করলো না। রায়া বাড়িতে চলে গেল নিশাতের সাথে। সারাটা রাস্তায় নিশাত 1000 বার সরি বলেছে রাকে। রায়া কখনোই নিশাতের উপর রাখতে পারে না। তাছাড়া দোষ তারও ছিল, এখানে নিশাতের কোনো দোষ নেই।
বাড়িতে গিয়ে কোনোরকম ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ তার ফোনে রিং হচ্ছে, একের পর এক কল আসছে ফোনে। ঘুমের মাঝে চোখ মুখ কুঁচকে যায় রায়ার। সে আস্তে করে চোখ মেলে তাকায় ফোনের দিকে। নিশাত কল করছে। নিশাতের সাথে কথা বলা শেষে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। হঠাৎ চোখ যায় ডান দিকে পড়ার টেবিলে, যেখানে রাখা আছে খুব সুন্দর একটা গিফট বক্স। বাক্সটি দেখে রায়া অবাক হয়। অবাক হয়ে তাকিয়ে থাকে, এত সুন্দর দেখতে কিন্তু এখানে কেন? বাবা কি তার জন্য কেন কিছু এনেছে? প্রায় তার বাবা রাতে এসে তাকে গিফট দিয়ে যায়। খুশি মনে এগিয়ে যায় রায়া। আস্তে আস্তে খুলতে থাকে বাক্সটা। খুলে সে হতবাক হয়ে তাকিয়ে থাকে, এটাকে দেখছে সে। গোলাপি রঙের এক বাক্স। তার গায়ে সোনালী রঙের চিকচিক করা ফিতা, যেন সূর্যের আলোতে ক্ষণিকের জন্য আকাশ ছুঁয়ে আসে। বাক্সের ঢাকনার উপরে ছোট্ট এক কার্ড, হাতের লেখা, শুধু তোমার জন্য। যখন রায়া বাক্সটি ছুঁয়েছে, তার আঙুলের নরম ছোঁয়ায় বাক্সের ফিতের বাঁধন খুলে গেছে। ভিতরে উকি দিয়েছে মখমলের মতো মসৃণ কাগজে মোড়ানো এক একটা ছোট্ট চমক, যেন এক একটা স্বপ্ন। বাক্সের ভেতর ফুলের পাপড়ির মতো সজীব কিছু সুগন্ধি। ছোট্ট কাচের বোতল, তাতে প্রিয় সুবাস। আরেক পাশে ছোট্ট আঙুলের মাপে সোনালি চুড়ি, যাতে লেখা আছে আমার ভালোবাসা। কতগুলো চকলেট এবং বিভিন্ন রঙের ছোট ছোট চিরকুট রাখা। সবচেয়ে নিচে লুকানো এক চিঠি। যখনই তুমি একা বোধ করবে, এই বাক্সের প্রতিটি স্পর্শে আমার ভালোবাসা অনুভব করবে। কারণ ভালোবাসা ছুঁতে না পারলেও হৃদয়ে বাধা থাকে। সে বুঝতে পারে, এটা কেবল একটা উপহার নয়, প্রেমিকের ভালোবাসার সুর, যা বাক্সে সযত্নে ভর করে এসেছে। রায়া থমকে যায়, এত আবেগ দিয়ে যত্ন করে কেউ কাউকে উপহার পাঠাতে পারে, তা আজ নিজের চোখে না দেখলে বুঝতো না। এই উপহার তো তার বাবার দেওয়া না, তাহলে কি ভুল ঠিকানায় চলে এসেছে ভাবতে থাকে রায়া। মনে হয় বলেই চলে এসেছে, নয়তো আমাকে কে এইসব দিবে। না আছে একটা প্রেমিক, না আছে একটা জামাই। দূর যদি একটা প্রেম করতাম তাহলে তো আমিও এই সুন্দর সুন্দর উপহার পেতাম। হতাশ, বড়ই হতাশ, তবে এটা মানতে হবে ছেলেটার চয়েস খুব ভালো। রায়া বাক্সটা রাখতে যায় আগের জায়গায়। হঠাৎ বাক্সটা থেকে ঝনঝন শব্দে কোনো কিছু পড়ে মেঝেতে। রা তুলে নিল হাতে কৌটাটা। এটা তো মনে হয় কোনো ঔষধের শিশি। এটা এখানে কি করছে? ভাবতে ভাবতেই চোখ যায় শিশির দিকে। ঔষধের সাথে একটা চিরকুট। রায়া কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চিরকুটটি খুলে। তার চোখের সামনে ভেসে উঠল চিরকুটের লেখা, যেখানে আছে স্পষ্ট হুমকি বার্তা, এক টুকরো আবেগ ও ভালোবাসা। রায়া, আমার পাখি, নিশ্চয়ই পা ব্যথা আছে, তাই ঔষধটা পায়ে লাগিয়ে নিবে। কোনো হেলাফেলা করবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর ওই আরিশকে আমি দেখে নিব, যার জন্য আমার প্রিয়সীর কষ্ট পেয়েছে তাকে আমি ছাড়ব না। চিরকুটটা পড়ে রায়া অবাক হলো। চিরকুটে তার নাম লেখা, তার মানে এটা কেউ একজন তাকেই পাঠিয়েছে। কিন্তু কে হতে পারে? ভেবে পেল না সে। আর জানলি বা কি করে যে ওর পায়ে ব্যথা? রা সারাটা বাক্স খুঁজল, কিন্তু না, প্রেরক দাতার কোনো নাম নেই। সে কয়েকটা চিরকুট হাতে নিল। আমাকে খুঁজে লাভ নেই নীলাম্বরী, আমি আছি তোমার নিঃশ্বাসের খুব কাছাকাছি। সময় হলে আমি নিজেই তোমার সামনে আসব, আদায় করে নিব ভালোবাসা। চিরকুটটি পড়ে নিঃশ্বাস আটকে এলো তার। কে এই লোক? আরো কয়েকটি চিরকুট পড়া ধরল রায়া। চিরকুটটাতে স্পষ্ট জানান দিল প্রেরকের ভালোবাসার কথা। আমার হৃদয় থেকে ছুঁয়ে আসে এক টুকরো প্রেমের সোনালী কাব্য। তোমার হাতে উঠে বাজে সুর। অমোঘ সেই স্পর্শের ছায়া। আর একটা বাক্স খোলার মুহূর্তে রায়া দেখল, চোখে জমে থাকা স্বপ্নের মতো এক চিঠি।
যেখানে লেখা তুমি আছো, এটাই জীবনের সবথেকে মধুর কবিতা। মুহূর্তে জমে গেল রায়া, নিঃশ্বাস যেন ফুরিয়ে এলো। অদৃশ্য মানবটিকে, আমার পরিচিত কেউ। রায়া সারা রুম জুড়ে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। এই সব কিছুই দেখতে পেল সেই অদৃশ্য মানব। রাস্তার পাশে আমার গাছের নিয়ে দাঁড়িয়ে সরাসরি চোখ তাক করলো রায়ের রুমের দিকে। থাই গ্লাস দিয়ে দেখতে পেল রায়ের অস্থির পায়চারি। ঠোঁটের কোণে ফুটে উঠল বক্র হাসি। খুব তাড়াতাড়ি আমার করব তোমাকে। পরের দিন সকালে তাড়াতাড়ি নিচে নামলো রায়া। রাতে কিছু খাওয়া হয়নি, তাই খিদে লেগেছে। মিনারা বেগম রান্না করছে আর রফিক সাহেব তাকে সাহায্য করছে। এই চমৎকার দৃশ্যটি দেখে রায়ের মনটা পড়ে গেল। রায়া ছোট থেকে দেখে এসেছে তার বাবা কখনো তার মার সাথে খারাপ ব্যবহার করে না। একটা বাচ্চাকে যেভাবে আগলে রাখে ঠিক তেমনই করে তিনি তার স্ত্রীকে আগলে রাখেন। মিনারা বেগম ও কখনো স্বামীর সাথে উঁচু গলায় কথা বলেন না। ছোটবেলায় যদি তারা তার মার নামে বাবার কাছে মারার জন্য বিচার দিত, তাহলে রফিক সাহেব অসহায় হয়ে মিনারা বেগমকে বলতেন, ওরা যদি বেশি দুষ্টুমি করে তাহলে না হয় আমার কাছে দিয়ে যেও, তবুও ওদের মেরো না যান। আমার কলিজায় লাগে কেউ ওদের উপর হাত তুললে। এবং এতেই কাজ হতো, তিনি কখনোই স্বামীকে কষ্ট দিতে পারে না। আমার জান বাচ্চারা, আপনারা মাকে বেশি জ্বালাবেন না, ঠিক আছে? আপনাদের মার তো আরো অন্য কাজও থাকে, তাই আপনারা দুষ্টুমি করলে তো তার রাগ উঠবেই, তাই না? তারাও ভদ্র হয়ে থাকার চেষ্টা করতো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারত না। রাতে তো কিছুই খেলে না। তাড়াতাড়ি খেতে বসো বললেন মিনারা বেগম। শুনলাম আমার আম্মাজানের পায়ে নাকি ব্যথা ছিল কালকে, এখন কেমন লাগছে আম্মাজান? ডক্টর ডাকবো? তার বাবার কণ্ঠে দুশ্চিন্তা। না, না, আমি ঠিক আছি এখন। ডাক্তার ডাকতে হবে না, রায়ের তাড়াহুড়ো উত্তর। আচ্ছা তাহলে খেতে বসো। এরই মাঝে আগমন ঘটল রোহানের। কোচিং এর জন্য একেবারে রেডি হয়ে এসেছে সে। কিরে চিংড়ি পুটি, তোর পা ব্যথা ভালো হয়েছে? রোহান জিজ্ঞেস করল। মা, দেখো তোমার ছেলে কি বলে ডাকে আমাকে। রোহান, এগুলো কি তোমার বড় না সে? মিনারা বেগম বললেন। আচ্ছা, চিংড়ি পুটি ডাকবো না, আর আজ থেকে পাঙ্গাস বলে ডাকবো। কি বলে ঘুম করে মারল রায় রোহানের পিঠে কিল। রোহান দু কদম পিছিয়ে গেল। দেখলে মা, তোমার মেয়ে আমাকে মারলো, এর বিয়ে দে না কেন? তাড়াতাড়ি একে লাথি দিয়ে বিদায় করো তো, রোহান বলল। আমি বিদায় হব না, তোকে বিয়ে দিয়ে ঘর জামাই পাঠাবো। এরই মাঝে ভেসে এলো মিনারা বেগমের আওয়াজ। থামো তোমরা, তাড়াতাড়ি খেতে বসো, না হলে দেরি হয়ে যাবে। সবাই খেতে বসলো। রায়া ভাবলো পার্সেলের কথা কি সে জিজ্ঞেস করবে, ওটা যদি কিছু না জানে। কিন্তু ওর রুমে কে রাখবে ওটা? পার্সেল পেয়েছেন আপনার? রফিক সাহেব বলল। রায়ের ভিতর মুচড়ে উঠল। বাবা কি সবকিছু জেনে ফেললো নাকি? নিশাত নাকি তেমাকে পার্সেলটি পাঠিয়েছে, তাই তোমার রুমে রাতে আমি রেখে এসেছিলাম। ও ছোট্ট করে জবাব দিল রায়া। তার মানে নিশাতের নাম করে তাকে উপহার পাঠিয়েছে। স্বস্তির শ্বাস ফেলল সে। খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার গন্তব্য চলে গেল। ভার্সিটি গিয়ে নিশাতকে সব বলল সে। তার মানে যে তোকে পার্সেলটি পাঠিয়েছে, সে খুব ভালো করে তোকে এবং আমাকে চিনে। তাই তো মনে হয়, নয়তো তোর নাম করে কিভাবে পার্সেল পাঠাবে? তাই তো রে, কে হতে পারে আমাদের আশেপাশের কেউ? নিশাতের চিন্তার স্বর। আরিশের আগমনে ভাটা পড়ল তাদের কথায়। ক্লাস করতে লাগলো। আরিশ এক পলক তাকালো রায়ের দিকে, তারপর ক্লাস শুরু করলো। ভার্সিটি শেষে তারা দুজন ফুচকা খেতে গেল। রায়ের পা ব্যথার জন্য গতকাল খেতে পারেনি, তাই আজ গেল। দুজনে 2 প্লেট ফুচকা অর্ডার করলো। ফুচকা আসলে খেতে শুরু করলো তারা। জালে রায়ের মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গোলাপি ওষ্ঠ জোড়া লাল হয়ে গেছে, তবুও ফুচকা খাওয়া থামালো না সে। রাস্তার অপর পাশে কালো গাড়িটি দাঁড় করানো।
সেই গাড়ি থেকে একজোড়া চোখ নিমিষে তাকিয়ে আছে রায়ার দিকে। সবকিছু লক্ষ্য করছে সে, তার ঠোঁটে লেগে আছে হাসি। সে বিড়বিড়ালো, খুব শীঘ্রই তোমার গোলাপি ওষ্ঠের মাঝে আমার ওষ্ঠ খেলা করবে। পরের দিন ভার্সিটিতে একা গেল রায়া, কেননা আজ নিশাত আসেনি। তার নানুর বাড়িতে গেছে। তাই রায়া একা একা বসে আছে ক্লাসে। ক্লাস শুরু হতে এখনো দেরি। তাই বাহিরে বের হয়েছে রায়া। হাঁটতে হাঁটতে ভার্সিটির পুকুর পাড়ে দাঁড়ালো সে। হঠাৎ রায়া বলে ডেকে উঠল কেউ। সাথে সাথে পিছনে তাকালো সে, দেখতে পেল আকাশ ভাই তাকে ডাকছে। হ্যাঁ ভাইয়া, বলুন কি বলবেন? আসলে নিশাত আমার ফোন ধরছে না। রেগে আছে আমার উপর, বলছে সে নাকি আমার সাথে ব্রেকআপ করবে। আশিকের অসহায় স্বর। কি বড়ই আশ্চর্য হলো রায়া, কেননা নিশাত আশিককে অনেক ভালোবাসে। সে আশিক ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলে না। সেখানে ব্রেকআপ চাওয়াটা বড়ই অবাক করা বিষয়। হ্যাঁ, আমি সত্যিই বলছি। এই দেখো, সে নাকি এই ছেলেটাকে ভালোবাসে। ছেলেটা ওর হাতে ফুলের মালা পরিয়ে দিচ্ছে। এই ছবিটা নিশাত আমাকে দিয়েছে। নিজের ফোন থেকে ছবিটা দেখিয়ে বড্ড অসহায় কণ্ঠে বলল আশিক। রায়া ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর হঠাৎই হেসে উঠল। ছবিটিতে যে ছেলের হাত দেখা যাচ্ছে ওটা আর কে না, রায়ের ছোট ভাই রোহান। ফ্ল্যাশব্যাক। কিছুদিন আগে নবীন বরণের অনুষ্ঠানে রায়া আর নিশাত শাড়ি পরবে বলে ঠিক করেছিল। অনুষ্ঠানের দিন যথারীতি শাড়ি পরে রায়াদের বাড়িতে উপস্থিত হয়েছিল রায়াকে আনতে। হঠাৎ, এই রোহান ভাই, আমার একটা ছবি তুলে দে না প্লিজ। রায়ের কণ্ঠে অনুনয়। দিতে পারি, কিন্তু 100 টাকা বকশিস লাগবে। দিতে পারবে? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল রোহান। কি, একটা ছবি তোলার জন্য 100 টাকা দিতে হবে? হতবাক কণ্ঠে জিজ্ঞেস করল নিশাত। হ্যাঁ দিতে হবে, নয়তো ফুটো এখান থেকে। আমি তোকে দোয়া দিব, তুই একটা ভালো বউ পাবি। এবার দে না ভাই। দোয়া লাগবে না আমার, টাকা লাগবে। দিলে দাও, নয়তো তুলে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, 50 টাকা দিব, এবার তুলে দে। যাও, তুমি ভিখারি বলে মাফ করলাম। 100 টাকার কাজ 50 টাকায় করে দিলাম। আচ্ছা তাহলে তুই আমার হাতে ফুলের মালাটা পরিয়ে দে আর আমার হাতটা ধর। তারপর তোর হাত সহ আমার ছবি তুলে দে। ঠিক আছে বলে ছবি তুলে দিল রোহান। বর্তমান। ওই ছবিটাই নিশাত আশিককে দেখিয়েছে। কি হলো, তুমি হাসছো কেন? এখন আমি কি করব বোন? কি নিদারুণ অসহায় শোনালো তার কণ্ঠ। রায়া এক পলক তাকালো আশিকের দিকে। আশিক লাস্ট ইয়ারে পড়ে, সামনে তার ফাইনাল এক্সাম। ম্যাথ ডিপার্টমেন্টের সবচেয়ে সুদর্শন ছেলে। কত কত সুন্দরী মেয়েরা তাকে পাওয়ার জন্য আকুল হয়ে আছে। অথচ সুদর্শন ছেলেটা শ্যামবর্ণের নিশাতকে পাগলের মতো ভালোবাসে। এক পলক না দেখলে, কথা বলতে না পারলে কেমন অস্থির হয়ে পড়ে। রূপ দেখে ভালোবাসার যোগে শ্যামবর্ণে আসক্ত হওয়া আশিকের মতো একজন পুরুষ জীবনে থাকলে আর কিছুর প্রয়োজন পড়ে না। আরে ভাইয়া, ওটা তো আমার ছোট ভাই রোহান ছিল। আপনাকে নিশাত মিথ্যা কথা বলেছে। কি আশ্চর্য হলো আশিক। তারপর স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। এখন কিছুটা দুশ্চিন্তা মুক্ত হলো সে। এবার রাগটা ভাঙাতে পারলেই সে স্বস্তি পেত। কিন্তু নিশাত আপনার সাথে রাগ করেছে কেন? নিশাত বলল, আর বলো না, আমাদের ক্লাসের তিশা আছে না, ছেছোড়া মেয়েটা আমাকে প্রেমপত্র দিয়েছিল, তাই নিশাত এমন রেগে আছে আমার উপর। এখানে আমার কি দোষ বলতো? ঠোঁট উল্টে বলল আশিক। দেখো না বোন, কোনোভাবে নিশাতের সাথে আমার কথা বলাতে পারো কিনা। আচ্ছা, আপনি কালকে গ্রিন পার্কে থাকবেন ক্লাসের পর। আমি ওকে ওখানে নিয়ে যাব। তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন, তোমার উপকার আমি কখনো ভুলব না। হাস্যজল মুখে রায়ের মাথায় হাত রেখে বলল আশিক। পিছন থেকে সবটাই লক্ষ্য করলো একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি। হঠাৎ পিছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো।
ক্লাসে না গিয়ে এখানে কি করছো তোমরা? দুজনে চমকে পিছনে তাকালো, তারা দেখলো আরিশ দাঁড়িয়ে আছে। রায়ের ভিতর কেমন করে উঠল, স্যার এখানে কি করছে? এরই মাঝে আরিশ এগিয়ে আসলো তাদের দিকে। কি হলো, উত্তর দাও। আরিশের ঝাঁঝালো কণ্ঠ। আসলে স্যার, আমরা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আশিকের ডাবরে যাওয়া কণ্ঠ। মাথায় হাত রেখে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছো তোমরা শুনি? আরিশ দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো। আসলে স্যার, ই ই মা নে। কি বলবে ভেবে পেল না আশিক। স্যারকে কিভাবে বলবে প্রেমের কথা? সে অসহায় হয়ে তাকালো রায়ের দিকে। রায়া লজ্জায় মাটির দিকে তাকিয়ে আছে। ক্লাসে যাও, আরিশের ঠান্ডা কণ্ঠে আদেশ দিল। অসহায় চোখে রায়ের দিকে তাকিয়ে সেখান থেকে প্রস্থান করলো আশিক। রায়াও চলে যেতে নিলে আরিশ তাকে আটকালো। তোমাকে যেতে বলিনি আমি। এসব রং তামাশা করতেই এখানে আসো? ভালোই তো উন্নতি হয়েছে দেখছি, কটমট করে বলল আরিশ। রায়া ভয় কিছু বলতে পারছে না, তবু কাঁপা কাঁপা গলায় কোনোরকম বলল, আপনি ভুল ভাবছেন স্যার, উনি আমার ভাইয়ের মতো। সে তো বুঝতেই পারছি কেমন ভাই যে, তাচ্ছিল্যর সাথে বলল আরিশ। তীব্র অপমানে চোখ দুটো ছল ছল করে উঠল রায়ার। আজকে ক্লাস শেষে একটু দোকানে গিয়েছিল রায়া, তাই সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি ফেরার জন্য খালি কোনো গাড়ি পাচ্ছিল না সে। হঠাৎ ভয় হতে শুরু করলো। সে এখন বাড়ি যাবে কি করে? মা বাপ তো চিন্তা করবে তার জন্য। গাড়ি না পেয়ে হাঁটা ধরল সে। হঠাৎ একটা কালো রঙের গাড়ি এসে থামলো রায়ের সামনে। রায়া ভয় পেয়ে পিছিয়ে গেল দু কদম। গাড়ির গ্লাসের ফাঁক দিয়ে ব্যক্তিটিকে দেখে থমকে গেল রায়া। গাড়িতে উঠে বসো, গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। ই মানে? আমাকে বলছেন স্যার? দেনামনা করতে করতে জিজ্ঞেস করল সে। না, রাস্তার কুকুরটাকে বলছি। তুমি ছাড়া কি কেউ আছে এখানে, ইডিয়েট? আরিশের রাগান্বিত কণ্ঠস্বর। না মানে? চুপচাপ বলছি উঠে বসো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, দাঁতে দাঁত চেপে বলল সে। রায় কিছুটা দ্বিধা নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। দরজা খুলে পিছনের সিটে বসল সে। আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? না, না স্যার, ভয় বলল রায়া। তাহলে পিছনে বসেছ কেন? সামনে এসে বসো। ভয়ে ভয়ে সামনে এসে বসল রায়া। আরিশ গাড়ি চালানো শুরু করলো। রায়ের অস্বস্তি হচ্ছে তাই সে বারবার এদিক ওদিক তাকাচ্ছে, হাত ঘষছে। নিজের ওষ্ঠ চেপে নিজের অস্বস্তি কিছুটা কমানোর চেষ্টা করছে সে। হঠাৎ, তোমার নিজের দাঁত দিয়ে ওষ্ঠ জোড়াকে এভাবে ক্ষত বিক্ষত করতে হবে না। খুব শীঘ্রই এই দায়িত্বটা আমি নিব। হঠাৎ আরিশের কথা শুনে চমকে তাকালো তার দিকে। অন্যমনস্ক থাকায় আরিশের কথাটা বুঝতে পারল না সে। কি বললেন স্যার? বুঝতে পারিনি। কথায় না, কাজে করে ভালোভাবে বুঝিয়ে দিব। সময় আসুক। রায়া আর কিছু না বলে সারাটা পথ শুধু সামনে তাকিয়ে রইল। পরের দিন ভার্সিটির শেষে রায়া নিশাদকে নিয়ে পার্কে উপস্থিত হয়। সেখানে গিয়ে দেখে আশিক আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। আশিককে দেখে নিশাদ চলে যেতে নিলে রায়া তার হাত ধরে ফেলে, ঠেলে আশিকের সামনে নিয়ে যায়। রায়া বলল, নিন এনে দিলাম, এবার নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি মিটিয়ে নিনি। তোমাকে অনেক ধন্যবাদ বোন, এবং দুঃখিত আমার জন্য কালকে তোমাকে কত কথা শুনতে গেলো। আর এইটা ব্যাপার না, আপনারা কথা বলুন, আমি একটু পার্কটা ঘুরে দেখি। নিশাদ সাথে সাথে রায়ের হাত চেপে ধরল। তুই কোথাও যাবি না, আমিও তোর সাথে যাব। রায়া বলল, চুপচাপ দাঁড়া এখানে, আর সব ঝামেলা মিটিয়ে নে,
বেচারা তোর জন্য পাগল হয়ে যাচ্ছে। রায়া হাঁটা দিল অন্যদিকে। আশিক নিশাতের হাতটা ধরলো আলতো করে। নিশাত চমকে উঠল, এই প্রথম আশিক তার হাতটা ধরেছে। কিন্তু নিশাত অভিমানে হাতটা ছাড়িয়ে নিতে চাইলে আশিক আরো শক্ত করে হাতটা ধরে। এইভাবে মুচড়ামুচড়ি করো না, মরার আগ পর্যন্ত এই হাত আমি কখনো ছাড়বো না। ছাড়ো আমার হাত। আমার হাত ধরবে কেন? ওই সুন্দরী ললনার হাত গিয়ে ধরো। আমি তো কালো। নিশাতের অভিমানী কণ্ঠস্বর। তুমি আমার জীবনের প্রথম ও শেষ নারী। হাজারো ললনার মাঝে আমি শুধু এই ললনাকেই চাই। আশিকের মায়া ভরা কণ্ঠ। আমি কালো। তুমি আরো সুন্দর কাউকে ডিজার্ভ করো। রায়া হালকা স্বরে বলল। হায়, তুমি যদি আমার চোখ দিয়ে দেখতে তাহলে বুঝতে তুমি কতটা সুন্দর। আশিক মুগ্ধ কণ্ঠ বলল। তারপর দু কদম এগিয়ে এসে আবারও বলল। আমার অন্য কাউকে দরকার নেই। আমার শুধু তোমাকেই লাগবে, জীবিত অবস্থায় ও মরণের পরেও। ওই মেয়েটা তোমাকে কেন ভালোবাসার কথা বলল? জান, আমি তো জানতাম ও আমাকে প্রপোজ করবে। জানলে আমি ওর সাথে কথা বলতাম না। আমি তো মনে করেছিলাম পড়ার বিষয়ে কোনো কথা জিজ্ঞেস করবে। তুমিও বলো, আমি কি কখনো অন্য মেয়েদের সাথে কথা বলি? আশিক অসহায় হয়ে বলল। নিশাত জানে আশিক কখনো অন্য মেয়েদের সাথে কথা বলে না, এড়িয়ে চলে তাদের। কিন্তু ওই মেয়েটা যখন আশিককে ভালোবাসার কথা বলছিল তখন নিশাতের সহ্য হয়নি। তার ভালোবাসার মানুষকে অন্য কেউ কেন ভালোবাসার কথা বলবে? মা পাখি, কিছু তো বলো। তোমার সাথে কথা বলতে না পারলে তো আমার দম বন্ধ হয়ে আসে জান। আশিক ছটফটিয়ে বলল। শ্যামা পাখি। আশিকের মুখে এই ডাকটা শুনলে নিশাতের মনটা প্রশান্তিতে ভরে উঠে আর নিজের রাগ ধরে রাখতে পারে না। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? নিশাত অসহায় হয়ে জানতে চাইল। যতদিন আমি বেঁচে আছি ততদিন না। এরপরেও যদি তুমি ভয় পাও তাহলে আমার ফাইনাল পরীক্ষার পরে আমাদের কাবিনটা করিয়ে রাখবো এবং আমি যখন চাকরি পাবো তখন না হয় তোমাকে উঠিয়ে নিয়ে আসবো। এবার একটু হাসো যান। নিশাত মুচকি হাসল। তোমাকে খুব ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ, তাহলে আমি মরে যাব। সে কথা বলে না। আমাদের এখনো সংসার করা বাকি। নিশাত মায়া ভরে চোখে চাইল তার প্রেমিক পুরুষটির দিকে। আশিক সেই চাহনির দিকে তাকিয়ে বলে উঠল। তোমার চোখের ভাষা বোঝার চেষ্টা করি রোজ, কিন্তু ওই চোখেই হারিয়ে যাই ভালোবাসার প্রতিটি সুরে। রায়া হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে দাঁড়ায়। তখনই দেখতে পেল আরিশ একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে এদিকেই আসছে। বাচ্চাটা কি স্যারের ভাবলো রায়া, কিন্তু স্যার তো বিয়ে করেনি শুনলাম। রায়া বাচ্চাটার দিকে ভালো করে তাকালো। বাচ্চাটাকে তার চেনা লাগলো, কোথায় যেন দেখেছে। কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না সে। এখানে কি করছো? আরিশের কণ্ঠ। রায়া চমকে তাকালো। নিশাতের সাথে এসেছি। তো নিশাত কোথায়? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো আরিশ। রায়া পড়ল মহাবিপদে। এখন কি বলবে সে? সব সময় সে কোনো আরিশের সামনে বিপদে পড়ে। ই আসলে নিশাত তার হবু হাজবেন্ডের সাথে দেখা করতে এসেছে। কিছু না পেয়ে এটাই বলল রায়া। চলো আমার সাথে। কোথায় স্যার? যেখানে আমি যাচ্ছি। কিছু না বলে হাঁটা ধরল রা। কিছুটা সামনে এগিয়ে গেল তারা। রায়ের বাচ্চাটাকে কুলে নিতে ইচ্ছে করছে। এত সুন্দর কিউট একটা বেবি, তাই নিজেকে আর আটকাতে পারল না সে। স্যার, ওকে একটু আমার কোলে দিবেন? কাচুমাচু হয়ে জিজ্ঞেস করল সে। আরিশ কিছু না বলে বাচ্চাটাকে তার কোলে দিয়ে দিল। রায়া তো মহা খুশি। সে বাচ্চাটাকে আদর করতে লাগলো। বাচ্চাটাও তার সাথে মিশে রইল। আর চোখে সবটাই দেখলো আরিশ। তুমি ওকে নিয়ে বেঞ্চিতে বসো, আমি আসছি বলে চলে গেল সে। রায়া বসলো বাচ্চাটাকে নিয়ে। হঠাৎ একটা ছেলে এসে ফুল বাড়িয়ে দিল রায়ার দিকে। আমি তোমাকে ভালোবাসি।
রায়া সরাসরি মানা করে দিল, কিন্তু ছেলেটা কিছুতেই মানতে নারাজ। সে রায়াকে জোরাজুরি করতে লাগলো। একটা সময় পর ছেলেটা রায়ের হাত ধরতে নিলেই কেউ একজন সবেগে তার হাতে কলম বিধিয়ে দিল। ছেলেটা চিৎকার দিয়ে উঠল। ভয় রায়া মুখে হাত দিয়ে কাঁপতে লাগলো। খুব শখ না ওর হাত ধরার? এবার ধর, চিৎকার দিয়ে বলল আরিশ। ছেলেটা ব্যথায় ভয়ে ছটফট করতে লাগলো। আরিশ ছেলেটার অপর হাতে কিছু টাকা দিয়ে বলল, এইবার শুধু হাতে কত করেছি, পরের বার পুরো হাতটাই কেটে নিব। বলেই রায়াকে নিয়ে গাড়ির দিকে হাঁটতে লাগলো। রায়া ভয় কোনোরকম গাড়িতে গিয়ে বসল। ভয় রায়া আরিশের দিকে তাকাতে পারল না। আরিশকে দেখতে ভয়ঙ্কর লাগছে। রায়াকে বাড়ির সামনে নামিয়ে দিল। এবার যা হবে তার জন্য তৈরি থেকে, বলেই চলে গেল আরিশ। রায়া ভয় কিছুই বুঝতে পারল না। পরের দিনের ভার্সিটিতে যায়নি রায়া। হঠাৎ তার বাবা এসে যা বলল তা শুনে পায়ের নিচে মাটি সরে গেল তার। পরের দিন রায়া নিজের রুমে বসেছিল, হঠাৎ তার বাবা রুমে আসলো। বাবাকে দেখে রায়া কিছুটা নড়েচড়ে বসল। কি করছেন আম্মাজান? বসে আছি আব্বাজান। রফিক সাহেব গিয়ে রায়ার পাশে বসল। রায়া তার বাবার কাঁধে মাথা রাখল। রফিক সাহেবও আগলে নিল মেয়েকে। আপনার কি মন খারাপ আম্মাজান? রায়া চমকে উঠল, নিজেকে সামলে নিয়ে বলল, না তো। আপনি কি আমাকে ভরসা করেন আম্মাজান? চোখ বন্ধ করে ভরসা করি আব্বাজান, তার তৎক্ষণাৎ জবাব। আপনার বিষয়ে আমি কিছু সিদ্ধান্ত নিলে তা কি মেনে নেবেন আপনি? নিঃসন্দেহে মনে নিব। ভেবে বলছেন তো? ভাবার কোনো প্রয়োজন নেই। রফিক সাহেব মুচকি হেসে বলল, আমি আপনার বিয়ে ঠিক করেছি। নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ, তোমাকে সুখে রাখবে। রায়া যেন বিশ্বাস করতে পারল না, তার বিয়ে ঠিক করেছে। কি বলবে সে এখন? আপনি কি রাজি? আপনার মতামত আপনি দিতে পারেন, বা কাউকে যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে বলেন আমাকে, তাহলে বিয়ে নিয়ে আমি আর আগাবো না। রায়ার কোনো পছন্দ নেই, কিন্তু তবুও এখন বিয়ে করতে চাইছে না সে। বাবাও যে বড্ড আশা নিয়ে বলল, এখন সে কি করবে? আমার কোনো পছন্দ নেই। তাহলে কি ধরে নিব আপনি রাজি? রায় কিছু বলল না। আপনি নীরব থাকলে তো হবে না। জীবনটা আপনার, তাই নিরদ্বিধায় বলতে পারেন। আপনার মতামত না থাকলে আমি এগোবো না। রায় কিছুক্ষণ ভাবল এবং বলল, আমি রাজি। আপনি কি ছেলেটার দেখা করতে চান? দরকার নেই, তুমি দেখলেই হবে। আচ্ছা বলে বেরিয়ে গেল তার বাবা। পরের ঘটনাগুলো ঘটল খুব দ্রুত। আজ শুক্রবার বার তার বিয়ে। সে বধূ সেজে বসে আছে, সব আত্মীয় স্বজনরা নিচে। তার সাথে আছে নিশাত ও তার বোন। বিয়ে পড়ানোর জন্য কাজে আসে। সে ভয় নার্ভাসে কাজী কি বলল তা ভালোভাবে শুনল না, শুধু কবুলটা বলল। বিয়ে পড়ানো শেষে স্বামী স্ত্রী দুজনকে একসাথে বসানো হলো। তারপর তাদের সামনে আয়না ধরা হলো। নিশাত বলল, বলেন তো দুলাভাই, আয়নাতে কাকে দেখছে? আমার দুনিয়া ও আখিরাতের সঙ্গী কে? সবাই হই হই করে উঠল। কণ্ঠস্বরটা শুনে রা চমকে আয়নায় তাকালো, সাথে সাথে দেখতে পেল বর বেশে আরিশকে। রা অস্পষ্ট স্বরে বলে উঠল, স্যার, এটা কি করে সম্ভব? সে কি মিথ্যা দেখছে? বার কয়েক চোখের পাতা ঝাপটালো সে। না, সে ঠিক দেখছে। তার হাত পা সব ঠান্ডা হয়ে গেল। তাকে এই প্রশ্ন করা হলো, কিন্তু সে কিছু বলতে পারল না। বিদায়ের সময় সবাই কান্নাকাটি করতে লাগলো। মিনারা বেগম কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। তাকে ঘরে শুয়েছে রেখেছে। রোহানও কাঁদতে লাগলো। রোহান রাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, তুই যাস না বোন,
তুই চলে গেলে আমি দুষ্টুমি করব কার সাথে? কার সাথে ঝগড়া করব আমি? রায়া আরো জোরে কাঁদতে লাগলো। রফিক সাহেবের চোখ দুটো লাল হয়ে গেছে। তিনি কোনোরকম কান্নাটা আটকে রেখেছেন। আব্বাজান বলে জড়িয়ে ধরল রায়া। ওনার ভিতরে ঝড় বয়ে গেল। আজকের পর থেকে কেউ আর তাকে আব্বাজান বলে ডাকবে না। ওনার আশেপাশে থাকবে না। তিনি রায়াকে বুকের মাঝে জড়িয়ে ধরে আরিশকে বলল, আজ থেকে আমার কলিজাটা তোমাকে দিলাম। তুমি তোমার কথাটা রাখবেন আশা করি। আরিশ বলল, আপনি চিন্তা করবেন না, আমি আমার কথা রাখবো। কাঁদতে কাঁদতে রায়া জ্ঞান হারিয়ে ফেলেছে। আরিশ কোলে তুলে নিল রায়াকে। গাড়িতে বসালো তাকে। রোহান চিৎকার করে কেঁদে উঠল, সবাই তাকে সান্ত্বনা দিল। অপরদিকে রায়াকে নিয়ে আরিশ নিজের বাড়িতে পৌঁছালো। রায়া এখনো অচেতন, তাই তাকে সরাসরি নিজের রুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর চেতনা ফিরলে কাপড় পাল্টে নিল। আরিশের মা তাকে নিজের হাতে খাইয়ে দিল। নিশাত একা বসে রইল ঘরে। হঠাৎ আরিশ ভিতরে ঢুকলো। তাকে দেখে রায়া ভয় পেয়ে গেল। অজু করে এসো। রায়া তাই করলো। তারা দুজন নামাজ পড়লো একসাথে। নামাজের পরে আরিশ রায়ার কপালে চুমু দিল। কেঁপে উঠল রায়া, আমার নীলাম্বরী। রায়া চমকে তাকালো তার দিকে। তোমাকে আমি সময় দিলাম সহজ হওয়ার জন্য, ততদিন আমরা বন্ধু, বলল আরিশ। দিন কাটতে থাকে। আরিশ রায়ের প্রতি যত্নের কোনো ত্রুটি রাখে না। দিন দিন রায়া আরিশের প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু কিছুতেই নিজের কথা বলতে পারে না। একদিন ভার্সিটির শেষে রায়া ও নিশাত নিউ মার্কেটে যায়। তারা কেনাকাটি করতে থাকে নিজেদের মতো করে। হঠাৎ রায়া দেখতে পেল একটা মেয়ে আরিশের হাত ধরে আছে। রায়ের ভিতর ভূমিকম্প হতে লাগলো। সে সাথে সাথে দৌড়ে বেরিয়ে গেল। আরিশ বাড়িতে গিয়ে দেখতে পেল রায়া কোথাও নেই। কয়েকবার নাম ধরে ডাকলো রায়ের, কিন্তু সাড়া পেল না। কোথায় গেল? হঠাৎ দেখতে পেল রায়া বেকুনিতে হাঁটু গেড়ে বসে আছে। আশিক এগিয়ে গেল তার দিকে। ডাক দিল তাকে। রায়া তাকালো আরিশের দিকে। আরিশ চমকে গেল। রায়ের চোখ মুখের অবস্থা খারাপ, লাল হয়ে গেছে। কি হয়েছে তোমার? অস্থির হয়ে জিজ্ঞেস করল সে। রায়া আরিশের হাত ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে উঠল, ছুবেন না আপনি। আপনি আমাকে ঠকিয়েছেন। অন্য মেয়েদের সাথে ধরাধরি করে আবার আমার কাছে এসেছেন। কি বলছো এসব তুমি? কিছুই তো বুঝতে পারছি না। তা পারবেন কেন? আমি নিজের চোখে দেখে এসেছি। মার্কেটে একটা মেয়ে আপনার হাত ধরে রেখেছে। ভ্রু কুঁচকে গেল তার। হঠাৎ মনে পড়ল তখনকার ঘটনা। মেয়েটা তাকে পছন্দ করত। হঠাৎ মেয়েটার সাথে দেখা হলে মেয়েটা তাকে ডাকে এবং হঠাৎ করে তার হাত ধরলে সে থাপ্পড় মেরে এসেছিল। এটা দেখেই রায়া এমন করছে, তার মানে রায়া জেলাস। তাহলে কি আরিশকে রায়া ভালোবাসে? মেয়েটা হাত ধরেছে তো কি হয়েছে? আমি তো আর ধরিনি। আরিশের হেয়ালি স্বর। রায়া চিৎকার করে আরিশের কলার ধরল। কেন ধরবে সে? আমার জিনিসে অন্য কারো ছোঁয়া আমি সহ্য করব না। আরিশের ভিতরটা আনন্দে ভরে গেল। কেন? ভালোবাসো আমায়? হ্যাঁ, হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। থমকালো আরিশ। রায়া তাকে ভালোবাসে। আনন্দে ভিতরটা ভরে গেল। চমকে গেল রায়া, নিজের সত্যিটা কিভাবে বলে ফেলল সে। আমিও ভালোবাসি নীলাম্বরী। সেই অনেক বছর আগে থেকেই, জড়িয়ে ধরে বলল আরিশ। অনেক বছর আগে থেকে মানে? আমার বড় বোন আর তোমার বোন বান্ধবী, তারা একসাথেই পড়াশোনা করেছে। একদিন আমি আপুর সাথে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তখন তুমি ক্লাস 6-এ পড়ো। তখনই তোমাকে দেখে আমার ভালো লাগে। এরপর তোমার বাবার কাছে কোচিং শুরু করি আমি। উনি আমার স্যার।
আমাকে খুব ভালোবাসতো। একদিন ওনাকে আমি আমার মনের কথা জানাই বলি বড় হয়ে বিয়ে করব তোমাকে। উনি অবাক হয়েছিল ভীষণ। পরে বলেছিলেন সফল হয়ে আসতে তিনি বিয়ে দিবেন আমার সাথে তোমাকে। অনেক বছর পর তোমার সাথে আমার আবারও দেখা হয় ঝড়ের দিনে, তখন তুমি মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছিলে। আমি ওই দিন আপুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি একটা মেয়ে ঝড়ে বৃষ্টির মাঝে একা দাঁড়িয়ে ভয় কাঁপছে। আমি এগিয়ে গেলাম। অন্ধকারের মাঝে আবছা তোমার চোখ দুটো খেয়ে আমি থমকে গিয়েছিলাম। ওই দিন তুমি অসুস্থ হয়ে পড়ো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। লম্বা কথা শেষ করে থামল সে। সেই জন্য আপনাকে দেখে আপনার চোখ দুটো এত পরিচিত লাগছিল আমার। হ্যাঁ, এরপর তোমার ভার্সিটিতে আমি টিচার হিসেবে যোগ দিই আর তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব রাখি এবং তিনি আমাদের বিয়ে দেন। বাবা এসব কিছুই আমাকে বলেনি কেন? হয়তো উনি ভেবেছিলেন আমি আবেগে পড়ে এসব বলেছিলাম, আমি হয়তো আর ফিরবো না তাই। রায়া আর কিছু বলল না। আরিশ হঠাৎ রায়ার ওষ্ঠের মাঝে নিজের ওষ্ঠ চেপে ধরল। রায়ার পুরো শরীর শিহরণ বয়ে গেল। ওই দিন দুটো দেহ এক হয়ে মিশে গেল। কেটে গেল কয়েক বছর। নিশাত আর আশিকের বিয়ে হয়েছে, তারা সুখে আছে। আশিক তার কথা রেখেছে। রায়া আর আরিশের 1 বছরের একটা ছেলে হয়েছে। তাদের সন্তানের নাম আরুষ। রায়া আরুষকে ঘুম পাড়িয়ে বসল খাটে। এরই মাঝে আরিশ এসে রায়ার পেটে মুখ গুজে তার কোলে মাথা রাখল। কেঁপে উঠল রায়া। মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সে। হঠাৎ আরুষ কেঁদে উঠল। তোমার ছেলেটা একদম তোমার কাছে আসলেই এমন করে। হেসে উঠল রায়া। এখন উঠুন তো, ওকে ফিডিং করাতে হবে। এইভাবেই করাও। আরিশ রায়ার পেটে মুখ ঘষে বলল। এইভাবে কি করে করাবো? অবাক হয়ে জিজ্ঞেস করল রায়া। তোমার ছাওয়ালের পাছাটা আমার মাথার উপর রেখে করাও। রায়া হতভম্ব হয়ে গেল এবং বাধ্য হয়ে তাই করল। আরুষ আবাও ঘুমিয়ে পড়ল। চলো বেকুনিতে যাই। তারা দুজন বেকুনিতে গেল। আরিশ রায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের থুতনি রাখল। বলো তো, আকাশের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার নিজস্ব চাঁদটা? আরিশের কণ্ঠ আবেশ। আকাশের চাঁদও না, আপনার চাঁদও না, আমার ব্যক্তিগত চাঁদটা বেশি সুন্দর, স্নিগ্ধ কণ্ঠে বলল রায়া। আরিশ মুগ্ধ হলো এবং কানের কাছে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি আমার নীলাম্বরীকে। আমিও ভালোবাসি আমার সন্তানের বাবাকে। আরিশ রায়ের কাঁধে চুমু দিয়ে বলল, ভালোবাসা বলতে পারি না, শুধু অনুভব করি। তোমার হাসিতে আমার সকাল, তোমার দুঃখে আমার রাত। এরপর দুজনে দুজনকে জড়িয়ে ধরে মিশে থাকে একে অপরের সাথে। এইভাবেই ভালো থাকুক তাদের ভালোবাসা জন্ম জন্মান্তর। সমাপ্ত।